একটি ক্যাডারের জন্য 50 ভাগ এবং সকল ক্যাডারের জন্য 50 ভাগ দেওয়ার একটা বক্তব্য দেওয়া হয়েছে। এইখানটায় কোনো প্রকার কোঠা রাখা যাবে না, এখানে সকল ক্যাডারের জন্য উন্মুক্ত করে দিতে হবে, কিন্তু এখানে কোনো ক্যাডারের জন্য 1% কোটাও রাখা যাবে না। এই যে যন্ত্রণালয়, এই যন্ত্রণা থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্যই মূলত আমরা কাজ করতে চাচ্ছি। যে ক্যাডার যার, মন্ত্রণালয় হবে তার। সব ক্যাডারেরই অধিদপ্তর আছে এবং সেখানে একটি গ্রেড 1-এর পদ আছে, যদিও সেই গ্রেড 1-এর পদে যাওয়ার সক্ষমতা সকল ক্যাডারের নেই পদসভা না থাকার কারণে। আপনি আপনার প্রশ্ন যদি বুঝে থাকি তাহলে যে সুপিরিয়র সার্ভিস থেকে এর কথা বলছেন, সুপিরিয়র সার্ভিস আসলে যেটিকে বলা হচ্ছে সেটি উপসচিব যে তদন্ত পদের জন্য, যেটা এক্সিকিউটিভ সার্ভিস নামকরণ করা হয়েছে। আমরা সেইখানটাতেই আমাদের বক্তব্য উপস্থাপন করেছি যে দেশের সকল সেক্টরের পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের কাজ যেহেতু উপসচিব থেকে তদন্ত পর্যায়ের কর্মকর্তারা করেন, অর্থাৎ ডিএস পুল যেটিকে আমরা বলি, সেখানে নীতি নির্ধারণ হয়, যেটিকে এক্সিকিউটিভ সার্ভিস করা হচ্ছে। সেইখানটাতে একটি ক্যাডারের জন্য 50 ভাগ এবং সকল ক্যাডারের জন্য 50 ভাগ দেওয়ার একটা বক্তব্য দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ বিধি বহির্ভূত। 1979-এর যে ডিএস পুলের যে বিধি আছে সেই বিধির পরিপন্থী। আমরা এইখানটাতে বলেছি জনবান্ধব রাষ্ট্র এবং জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য এই ডিএস পুলে যেখান থেকে সরকারের প্রতিটি সেক্টরের নীতি নির্ধারণ হয়, এইখানটায় কোনো প্রকার কোঠা রাখা যাবে না, এখানে সকল ক্যাডারের জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেখানে প্রয়োজন যদি ক্যাডার সার্ভিসের বাইরে অন্য কর্মকর্তারাও আসতে চান সেটিও উন্মুক্ত থাকতে পারে, সেখানে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এখানে কোনো ক্যাডারের জন্য 1% কোটাও রাখা যাবে না, এটি আমাদের বক্তব্য। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, তারা যে বাংলাদেশের স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্ন পূরণের জন্য আমরা বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা এখন পর্যন্ত প্রস্তাব সমূহ উপস্থাপন করছি। আমরা জানেন যে 25 ক্যাডার মানে কি, সারা বাংলাদেশে শুধুমাত্র প্রশাসন ক্যাডারের 7,000 কর্মকর্তা ব্যতীত বাকি সকল কর্মকর্তা, 25টি সেক্টরের কর্মকর্তারা যদি আন্দোলনে নামেন তাহলে দেশের পরিস্থিতি কি হতে পারে সেটি তো আমাদের বিবেচনায় আছে। সুতরাং আমরা চাই না দেশ স্থবির হোক। আমরা সেইখানটাতে অ্যাড্রেস করেছি যে আমাদের বক্তব্য শুনে আমাদের যৌক্তিক দাবিগুলো যেন সরকার পূরণ করে। আর আপনি যেটি বলছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশন যে প্রস্তাবটি দিয়েছে, উপস্থাপন করেছে, এটি একেবারে সংক্ষিপ্ত আকারে এসছে, আউটলাইন। বিস্তারিত নিশ্চয়ই আজকে দেওয়ার কথা, বিস্তারিত এলে আমরা সম্পূর্ণটা পড়ে আমরা সেখানে নিশ্চয়ই আমাদের বক্তব্য উপস্থাপন করব। আমাদের বক্তব্য লিখে দিয়েছি, আমরা লিখিতভাবে বক্তব্য উপস্থাপন করব আমরা যে কমিশন গঠিত হবে তার কাছে। আর এখন পর্যন্ত মোটা দাগে আমরা যেগুলি দেখেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম। ডিএস স্কুলের কোটা পদ্ধতি রাখা হয়েছে, শিক্ষা এবং স্বাস্থ্যকে কৌশলে ক্যাডার থেকে বের করে দেওয়ার একটা প্রক্রিয়া রাখা হয়েছে, একটা সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসি সেটিকে ভেঙে 3 অংশ করার কথা বলা হয়েছে। ডিসির যে নামের সাথে তারা যে অ্যাডমিনিস্ট্রেটিভ পদ রেখেছে জেলা ম্যাজিস্ট্রেট, এই শব্দটি ম্যাজিস্ট্রেট শব্দটি বিচার বিভাগের স্বাধীনতার সাথে সাংঘর্ষিক এবং বিচার বিভাগকে খণ্ডিত করবে। আমরা এগুলো দেখেছি। এর বাইরে বাকি যে সমস্তগুলো আসবে আমরা বিস্তারিত পড়ার পরে আমরা নিশ্চয়ই দেশের স্বার্থে আমাদের অবস্থানগুলো তুলে ধরবো। আসলে মন্ত্রণালয় যে কথাটি বললেন যে মন্ত্রণালয়টি যন্ত্রণালয়ে পরিণত হয়েছে, আমরা আসলে সেইখানটাতে সেই জায়গাটিতেই কাজ করছি। এই যে যন্ত্রণালয়, এই যন্ত্রণা থেকে জনগণকে মুক্তি দেওয়ার জন্যই মূলত আমরা কাজ করতে চাচ্ছি। আমাদের বক্তব্য হচ্ছে যে ক্যাডার যার, মন্ত্রণালয় হবে তার। আমি শিক্ষকতা পেশায় 20 বছর কাজ করছি, আমি ক্লাসে কাজ করেছি, আমি শিক্ষা প্রশাসনে কাজ করেছি। সুতরাং শিক্ষা মন্ত্রণালয়ের খুঁটিনাটি বিষয়, কিভাবে শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করলে শিক্ষার কোন জায়গাটিতে সমস্যা হচ্ছে, কি পরিকল্পনা প্রণয়ন করলে, কি নীতি বাস্তবায়ন করলে দেশের জন্য মঙ্গল হবে, দেশের শিক্ষার মঙ্গল হবে, আমার ভালো জানার কথা। যিনি অশিক্ষক, যিনি এই বিষয়ে অনভিজ্ঞ তার জানার কথা না, অ্যাজ ওয়েল অ্যাজ স্বাস্থ্য বা অন্যান্য ক্যাডারে। কিন্তু মন্ত্রণালয়গুলোতে হয়েছে সেটি হচ্ছে অপেশাদাররা যাচ্ছেন। স্বাস্থ্যে ডাক্তার নেই, শিক্ষায় শিক্ষক নেই, কৃষি মন্ত্রণালয়ে কৃষিবিদদের কোনো অবস্থান নেই। একক ক্ষমতা ভোগ করছে একটি ক্যাডার, যে কারণে তাদের মধ্যেই ফ্যাসিজমের যে একটি চরিত্র সেটি ফুটে উঠছে।